বিশ্বকাপ যখন জমে একেবারে ক্ষীর, সেই সময় আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি নিয়ে হাজির হয়ে গেছে আমি ফয়সাল তুমি ঢাকা ফ্ল্যাশের এই আয়োজন ওয়ার্ল্ড কাপ ক্রেজে স্বাগত জানাচ্ছি আপনাদের আরও একবার। আমাদের সঙ্গে আছেন দুজনেই খুবই আমার পার্সোনালি পছন্দের এবং আই হোপ আপনাদের সঙ্গে আজকে আড্ডাটা জমবে। মামুনুল ইসলাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক, স্বাগত জানাচ্ছি মামুন ভাই। ধন্যবাদ। আপনার যে আমি স্কেজুয়াল পাইছি, আই এম ভেরি লাকি। সে এত ব্যস্ত, প্রত্যেক চ্যানেলে প্রতি ঘন্টায় তার শো। এই যে আমাকে ঢোকার আগে আমাকে মনে করে দিয়েছে শেষ করে তাকে কই কই যাইতে হবে। সো ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই আপনি এনজয় করছেন, শুনবো। আরেকজনের সঙ্গে পরিচয় করে দিই, সেও হচ্ছে যে মানে আজকে আসলে বসাইতে বাধ্য হয়েছি, মানে বিকজ হচ্ছে যে সে সবগুলো দলের ফ্যান, একটা দল একটা ছাড়া, মানে একটা আপনি এটা আপনারা গেস করেন 47টা দলেরই ফ্যান এক্সেপ্ট ওয়ান, অহনা তাসনিম খান। স্বাগত জানাচ্ছি আপনাকে। টেলিভিশন প্রেজেন্টার, তাকেও টিভিতে দেখা যায়, বাট স্পোর্টসের শোতে এই ওয়ার্ল্ড কাপে কি আপনি গিয়েছেন কোথাও নাকি দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান? আমি বেশ কয়েক জায়গায় এখনো গেস্ট হয়ে যাইনি, বাট ইট ওয়াজ ইউ যাকে আমি না করতে পারছি না এখনো। অ্যান্ড আমি কোথাও যাই না, এটার একটা কারণ আছে, সেটা হলো এই যে আপনার মতো আমাকে 47 দলীয় জোট না কিছু বলে অ্যাটাক করবে। আপনি যা শুরু করছেন ফেসবুকে, আমি শিওর যারা আপনাকে চেনে আপনার ফেসবুক ফলো করে, মানে আমি নিজে কনফিউজড হয়ে যাই। নিজে তো মানে যা করছেন ঠিক আছে, একটা সহজ সরল ভালো মানুষ, আমাদের কমিউনিটির, আমাদেরই কলিগ ফাহিম রহমান, তাকেও আপনি জাতা বানিয়ে দিচ্ছেন। আমার মনে হয় যে তাকে কাগজে কলমে বিভিন্ন অধিকার রপ্ত করার পরে আমার তাকে দিয়ে কোনো রকম কোনো কাজই হচ্ছে না, তার আসলে কোনো রকম কোনো বেনিফিট নাই আমার লাইফে। সেই জন্য আমার মনে হচ্ছে যে তাকে দিয়ে আমি কোনো কাজ করাই না। আই হ্যাভ বিকাম হিজ পার্সোনাল ম্যানেজার, সো এইটুকু অধিকার অ্যাটলিস্ট আমি ব্যবহার করতেই পারি। এটুকু আমি কাগজে কলমের অধিকার ফলাচ্ছি এবং যত দল হারবে সবকিছু সে মানে। এবার আপনি আরেকটা জিনিস বলেন, সরি মামুন ভাই তার সাথে একটু বেশি কথা বলছি আমি, একটু বলে আপনার কাছে যাবো, তখন খুব সিরিয়াস আলাপ করবো। সেটা হচ্ছে যে আপনি যে এআই কে ব্যবহার করছেন, সেটা কি পয়সা দিয়ে নাকি ফ্রি এআই ব্যবহার করেন? পয়সা দিয়ে করি। তাহলে ঠিক আছে। আমার সব পেইড ভার্সন। এআই ও টায়ার্ড হয়ে যেত, আপনি যে পরিমাণ ছবি বানান, এক এক দিন এক এক দলের জার্সি পরে নিজে এবং তার কি বলবো হাজব্যান্ড সহ সে আসে এবং অদ্ভুত অদ্ভুত সব টিমের সাপোর্ট। আমি অনেক রকমের কাজ করি, ওই গ্রাফিক্সেরও কাজ করি, সো আমার এআই সবসময় অ্যাভেইলেবল থাকে, তো যার কারণে এটা আমার জন্য একটা ভালো কাজ করছে এখন। আচ্ছা, আপনি ওই একটা দলের কেন সাপোর্ট করেন না সেটা শুনবো আমি শিওর। এতক্ষণে আপনারা গেস করতে পারার কথা কোন দল। মামুন ভাই আপনার কাছে আসি। ওয়ার্ল্ড কাপের ধরেন আমাদের এইবারের বিশ্বকাপটা বলা হচ্ছে 48 দল, এত দলের এবং অনেক খেলা, বিশেষ করে শেষ দিকে এসে তো প্রতিদিন 3টা গ্রুপের 12টা দলই মাঠে নামছে, 6টা করে ম্যাচ, মানে ঘুমের তো 12টা বেজে যাচ্ছে, আবার সারাদিনে যে আপনাকে এসব করতে হয়। সো আপনার জন্য আসলে ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্সটা কেমন এখন? দেখেন 4 বছর পর মানে সময় পাই যে আপনার মিডিয়াতে বেশিরভাগ প্রোগ্রামগুলিতে আসা, এটা তো 4 বছর পর। এবং আপনি কি আক্ষেপ থেকে বললেন না খোঁচা দিলেন? আমি ঠিক বুঝলাম না। যেটাই বুঝে নেন, এই ওয়ার্ল্ড কাপে একটাই প্রবলেম হচ্ছে হলো ঘুমের টাইমটা। কারণ খেলার টাইমগুলি কিন্তু 11টা 1টা 2টা বা 4টা বা ভোর, মানে একসঙ্গে আপনি এতগুলি ম্যাচ দেখা এবং সারা রাত আপনি ম্যাচ দেখবেন। দিনে যদি আপনি ভালোভাবে ঘুমাইতে না পারেন তাহলে তো আসলে আপনি সিক হবেন। রাতের ঘুমের গ্যাপ হচ্ছে, ওই গ্যাপটা প্রতিদিন বাড়তে থাকে। আপনার 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর টাইম পাওয়া যায়, তার মধ্যে তো নিজের আরো কাজে আছে। মানে জিনিসটা হলো ওয়ার্ল্ড কাপটা এনজয় করা। আমরা অনেকে ম্যাচ দেখি কি জানেন, আর্জেন্টিনা ব্রাজিলের বিভক্ত করে, আর আমরা ফুটবল দেখি, প্রত্যেকটা ম্যাচ দেখি জাস্ট শেখার জন্য, আর ফুটবলটাকে ভিতর থেকে ফিল করে এবং এনজয় করি। যদি আপনি যে কোনো ম্যাচ বলেন, আপনি লাস্ট ম্যাচ ঘানা আর ইংল্যান্ডের ম্যাচ দেখেন, কেউ দেখে মনে হয় আনন্দ পাবে না, কারণ ওইটার মধ্যে কোনো গোল হয় নাই, ওইটার মধ্যে কোনো এরকম কোনো সুযোগ আসে নাই, কেউ এক্সট্রাঅর্ডিনারি ড্রিবলিং করে নাই। মানে নর্মালি যে জিনিসগুলি দেখলে আমরা খুশি হই। আপনার ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের যে ম্যাচগুলি আপনি দেখবেন, এমবাপ্পের যদি আপনি ফ্রান্সের ম্যাচ দেখতে চান, ইন্ডিভিজুয়াল কিছু মাঠে কিছু ওপেন শো হয়, যেমন এক্সট্রাঅর্ডিনারি ড্রিবলিং, কিছু ম্যাজিক মুভমেন্টগুলি দেখার জন্য তো আমরা সবাই বসি। জাস্ট অনলি নট শাউট করা, চিল্লাচিল্লি করা, গসিপ করা বা পিঞ্চ করা, এই ধরনের না। ম্যাচ যদি আপনি দেখেন ভালোভাবে সিরিয়াসলি, আপনি এই জিনিসগুলি। আপনার মনে হলো যে গোল শূন্য ম্যাচও যে রোমাঞ্চকর হয়, সেটা প্রমাণে স্পেন কেপ ভার্দের ম্যাচ। আমি আপনাকে নর্মালি ইংল্যান্ড ঘানার ম্যাচ যদি অন্য কেউ দেখে আনন্দ পাবে না। যদি কাছ থেকে দেখি ওই ম্যাচটার ইন্টেন্সিটি কি ছিল, ঘানার ব্লকিং কেমন ছিল, ইংল্যান্ডকে যে সব জায়গায় ব্লক করেছে ইংল্যান্ড ওই সব জায়গায় উইন করতে পারে না বলে ম্যাচটা ড্র হয়েছে, তার মধ্যে ঘানার সুযোগ পেয়েছে। মানে এই ধরনের ম্যাচ আমরা আসলে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি, আর ম্যাচ তো অনেক, আবার 16টা থেকে আপনার 32টা আপনার আরেকটা নকআউট পর্ব আপনাকে খেলতে হচ্ছে। এবং এই ওয়ার্ল্ড কাপ নিয়ে যেটা সমালোচনা হওয়ার কথা ছিল বেশি দল নিয়ে, বাট আপনি ডেড গ্রুপ পান নাই,
Yeah. বাট আপনার 32-তে যে আপনি আরো কিছু সারপ্রাইজ ম্যাচ দেখবেন, যেটা গ্রুপে অলরেডি সারপ্রাইজ মুভমেন্ট হয়েছে, যেমন স্পেনের মতো টিম কাপভার্দের সঙ্গে ড্র করা, কানাডা কাতারকে 6 গোল দেওয়া, হ্যাঁ। মানে অলমোস্ট সবকিছু মিলে আপনাকে যদি ডে বাই ডে ম্যাচ দেখেন, একদিনে 4টা ড্র, একদিনে 4টা ড্র, এবং জাপানের দুর্দান্ত পারফরমেন্স, সবকিছু মিলে আপনার প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা ডে, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা ম্যাচ এখন লাস্ট পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা দেখেছি কি মরক্কো চ্যাম্পিয়ন হবে গ্রুপ চ্যাম্পিয়ন না ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এটা কিন্তু একটা এক্সাইটেডের জায়গা। যতই র্যাঙ্কিং দেখি ব্রাজিল তো 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আপনি এখন যদি 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যদি রানার্স আপ হয় লাস্ট ওয়ার্ল্ড কাপের 4 নাম্বার টিমের গ্রুপে থেকে, তাহলে জিনিসটা তো আসলে একটা চিন্তার বিষয়। তা আমি মানে জিনিসগুলো প্রত্যেকটা গ্রুপে আপনি যদি খুঁজে দেখেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল কোয়ালিফাই করলো, এরকম 6 পয়েন্ট পেয়ে যাদের কোয়ালিফাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি তারা তো কোয়ালিফাই করলো। গ্রুপ রানার্স আপ এখানে ইম্পর্টেন্ট, কারণ ওই গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে রানার্স আপ খেলা হইতে পারে, এবং আপনার এমন এবং আপনার সেকেন্ড রাউন্ডে যে আপনার এরকমই হতে পারে মরক্কো সঙ্গে বড় একটা টিমের খেলা হতে পারে, বড় একটা দেশে, নেদারল্যান্ডে, তো এখান থেকে একজন আউট হয়ে যাবে। তাহলে আপনাকে ওই জায়গাটুকু আপনাকে চিন্তা করতে হচ্ছে। আমি বলি যে এই ওয়ার্ল্ড কাপ যত বেশি ম্যাচ হোক, প্রত্যেকটা ম্যাচ আপনার খুবই ভালো ম্যাচ হয়েছে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ডে যারা 2-3টা করে ম্যাচ দেখছে, আমি মনে করি তারা ভালো ফিল নিয়ে ঘুম যেতে পারছে এবং ম্যাচগুলি এনজয় করতে পারছে। রাইট। আচ্ছা, এইবার আপনি তো বললেন অনেক কিছু, একটা কঠিন প্রশ্ন করি। আমরা শুরুতে যখন এই গেস্টকে পরিচয় করে দিলাম যে 47টা দলকে পছন্দ করে একটা ছাড়াই, সে একটা দল কোনটা হতে পারে? আর্জেন্টিনা। আমি কিন্তু আর্জেন্টিনাকে পছন্দ করি, বাই দ্য ওয়ে। আমি আর্জেন্টিনাকে উনি আর্জেন্টিনাকে পছন্দ করে না, উনি কিন্তু ব্যক্তিগতভাবে বলছে আমি লিওনেল মেসিকে পছন্দ করি। আমি লিওনেল মেসিকে পছন্দ করে আর আর্জেন্টিনা বসতেই চায় না, কারণ আপনি আর্জেন্টাইন ফ্যান শুনছে, আর আমাকে তো সে আরো পছন্দ করে না, কিন্তু তারপরে তাকে বসতে, যেমন নরমালি আমরা ব্রাজিলের ম্যাচ নেইমার কখন খেলবে, নেইমার এই আপনার আসার পর আপনাকে বললাম নেইমারের কিছু ভালো কেমন লাগলো, ভালো সাইড কি, স্টিল না 1 ভার্সেস 1 উইথ বলে নেইমার এখন আগের মতো আছে, তার খালি ভয়টা কমলে হয়ে যাবে। ম্যাচ টাইম, আপনি ম্যাচ টাইম পাওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু আরো ডেঞ্জার হবে। এখন ম্যাচ টাইমটা কতটুকু পাচ্ছে সেটা দেখার বিষয়। নেইমার মাঠে নামলো, আমরা যারা ফুটবল ভক্ত, মানে ব্রাজিলের শেষ শিল্প যাকে বলা হয় সেটা হলো নেইমার জুনিয়র। একেবারে। কিন্তু দেখেন, আমি যেটা নিয়ে ভাবি, আপনাদেরকে নিয়ে যেটা আমার চিন্তা হয়, আমার একটা চিন্তা হয়, একটা গানও আমার মনে পড়ে, জেমসের একটা গান আপনি শুনেছেন, যখন আমি থাকবো না কি করবি রে বোকা, এরকম একটা গান আছে না? আমার মেসিকে নিয়ে সেই রকম চিন্তা হয় যে মেসি ইজ দ্যাট ফাদার, যে পুরো টিমকে বলছে যখন আমি থাকবো না তোমরা কি করবে, কারণ আমি দেখছি মেসি ছাড়া আর কেউ গোল দিচ্ছে না। আমাদের কিছু লাগবে না, আমাদের কিছু 2003-এ আমাদের জেনারেশন আমরা যেটা অ্যাচিভমেন্ট দেখছি, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেখেছি, 86-এরটা তো দেখতে পারি না, তখন তো বর্নলি। এটা নিয়ে ধরেন কত কথা শুনতে হয়েছে, জীবনে তো চোখের সামনে বিশ্বকাপ না, আমরা তো ওয়ার্ল্ড কাপ, আমি ব্রাজিলের ক্ষেত্রে বলি 2002 ওয়ার্ল্ড কাপের পর যে 2002 এর যে ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে, এরপর কিন্তু আর ওয়ার্ল্ড কাপটা গেছে কার হাতে? কাফুর হাতে। কাফু কিন্তু ব্রাজিল টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার না, আপনাকে বুঝতে হবে। ওয়ার্ল্ড ফুটবলে শাসন করা একজনের হাতে ওয়ার্ল্ড কাপ উঠছে, তা আর্জেন্টাইন প্লেয়ার লিওনেল মেসির হাতে। এরপর আমরা লিওনেল মেসি না থাকলেও চলবে, ওই স্মৃতি সারা জীবন, মানে এটাই ইতিহাসে, সব ইতিহাসে লেখা থাকবে। তবে এই প্রশ্নটা হলো আপনি যে প্রশ্নটা করলেন, আমার না কেন জানি মনে হয় যে মানে লিওনেল মেসি না থাকবে, মানে লিওনেল মেসি থাকবে না কেন? এই প্রশ্নটা কেন হলো? সে তো আর্জেন্টিনার কাপ, সে কেন থাকবে না? মানে সে তো খেলবে, সে থাকবে না, তার হিস্ট্রি তোর নাম লেখা থাকবে। 39 বছর 11 মাস। আমি জানি যে 40 তে রিটায়ারমেন্ট এজ আসে, আই থিংক ফুটবল। না, সে তার সম্প্রতি 40 বছরে তো পা দিল, বার্থডে গেল। হ্যাঁ, বার্থডেও গেল। সো আমি 11 মাসের সময় হিসাব করছিলাম, তো তার বার্থডেও গেল কিছুদিন আগে, তো এখন তার 40, মানে হিজ প্রপার 40। তো তারপরে আমি জানি না 2030 নিয়ে, যদিও তিনি এখনো কথা বলবেন না বলেছেন, তারপরও যদি তার রিটায়ারমেন্টের সময়টা আসে, দেন হু উইল প্লে? আমি জানতে চাই। আমি কোনো প্লেয়ার দেখি না। আপনার চিন্তা দেখে না এখন আমি আসলে টেনশনে পড়ে গেলাম যে আপনার কি হবে। আচ্ছা, আপনি এবার বলেন, আর্জেন্টিনার এই চিন্তা ছাড়া আপনার কাছে ওয়ার্ল্ড কাপটা
কেমন আপনি কি আসলে খেলা দেখছেন সবগুলো? কারণ আপনি যেভাবে ছবির আপডেট দেন প্রতি মুহূর্তে ম্যাচে, আর ফিফার মতো দেখে আপনিও আপডেট দিয়ে দিচ্ছেন একদম। আমার কিন্তু প্রি ম্যাচ প্রিপারেশন আছে, পোস্ট ম্যাচ প্রিপারেশন আছে। কি রকম সেগুলো? সেটা হলো কি, যেমন আমি যখন খেলা দেখবো, ব্রাজিলের খেলার আগে আমি এরকম অ্যালার্ম দিয়ে রাখছি। আমি কিন্তু আমার বাসার সবাইকে নিয়ে যেমন খাবার দাবার রেডি করে রাখছি, যে এই সময় উঠে ম্যাচ দেখতে গেলে কি কি লাগবে। তো সেগুলো ছাড়াও আমার কাছে আপনার বাসায় জিয়ান্নি ইনফান্তিনো মোটামুটি মোটামুটি হ্যাঁ। কিন্তু আমার কাছে এবারকার ওয়ার্ল্ড কাপ কেন যেন গতবারের থেকে বেশি এক্সাইটিং লাগছে, কারণ এবার অনেক ছোট ছোট টিম আমাদেরকে অনেক বেশি সারপ্রাইজ করছে। আই হ্যাভ বিকাম আ কেপ ভার্দে ফ্যান, আই হ্যাভ বিকাম আ বোজিনহা ফ্যান। সো সেটা আমি যখন দেখছিলাম, ইট ওয়াজ আ এক্সাইটিং ম্যাচ যখন স্পেন এবং কেপ ভার্দে একসাথে খেলছিল। বোজিনহা ওয়াজ আ বিউটিফুল থিং টু ওয়াচ। আমি গত বছর আল ওয়াইসকে দেখে এরকম সারপ্রাইজড হয়েছিলাম গতবার যখন আর্জেন্টিনা হারলো সৌদি আরবের কাছে। রিজন তো ওইটাই, পরে আসছে আগে হচ্ছে ঘুরে ফিরে একটি কথাই থেকে যায়, হারলো যে গোল। এবং গতকাল কিন্তু অ্যালিসন বেকার ওয়াজ আ ভেরি 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 গুড গোলকিপার। হ্যাঁ, সে অনেক দুর্দান্ত কিছু সেভ করেছে এবং স্কটল্যান্ডের সঙ্গে লাস্ট ম্যাচে। এন্ড আমার মনে হয়েছে যে ব্রাজিলের ফ্যান, যদি আমি বলি নিজেকে, যদি বলেই দেই নিজেকে ব্রাজিলের ফ্যান, উই হ্যাভ সো মেনি প্লেয়ার্স। ভিনিসিয়াস এর এটা দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ, এন্ড সে কিন্তু ইতোমধ্যেই হলো একই সমান গোল করে ফেলছে সাথে সাথে। এবং কুনিয়া এবারকার তার প্রথম ওয়ার্ল্ড কাপ, এন্ড হি ইজ অলরেডি ডুইং সো গুড, তার 3টা গোল হয়ে গেল। হ্যাঁ, মানে আপনাদের ওই চিন্তা নাই না, নেইমার না থাকলে কি হবে। তারপরে ঘুরে ফিরে নেইমার কোথায়, নেইমার কখন নামবে, নেইমার কেন নামছে না, সেই প্রশ্নটা তো নামলে থাকেই। দ্যাটস লাইক বিউটিফুল। ও যখন 75 মিনিটে মাঠে নামলো, এন্ড সে যখন মানে তাকে ছেড়ে দেওয়া হলো মাঠে, আমার মনে হলো যে হি ইজ ব্রিদিং ফ্রেশ এয়ার। এন্ড অনেক বছর ধরে কারাবন্দী ছিল, 981 দিন টু বি এক্সাক্ট, 3 বছর পরে। ইট ওয়াজ বিউটিফুল টু ওয়াচ। তো কেন নেইমারকে দেখতে যাবো না? নেইমারের খেলা লাগবে না, ওর গোল দেওয়া লাগবে না, ও জাস্ট মাঠে থাকুক। আপনার কথা শুনলে মানে টেলিভিশন হোস্ট কথা দিয়ে মানুষকে, যেমন আমি এখন আপনার কথা কনভিন্স হয়ে যাচ্ছি। আসলে আপনার কথা এই কারণে বেশিক্ষণ শুনবো না। আমি হচ্ছে মামুন ভাই আপনার কাছে যাই। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে তো আমাদের কাছে তো ওয়ার্ল্ড কাপ একটা উৎসব, কিন্তু ধরেন এখন এসে সেই উৎসবটা একটু ডিফারেন্ট শেপ নিয়েছে। কিরকম? আগে ধরেন লাস্ট ওয়ার্ল্ড কাপও যদি চিন্তা করি, ফ্ল্যাগস অ্যান্ড জার্সি যেটা মাতামাতিটা ছিল, সেইটা কি এখন মনে হয় যে সোশ্যাল মিডিয়া ডিজিটালি কনভার্ট হয়ে গেছে? কারণ রাস্তায় এত কিছু তো আমরা দেখি না। দেখেন, আপনার ওই টাইমটা এখনকার জেনারেশন খুব আপডেট। আমরা যারা ওল্ড জেনারেশন, আমরা চিন্তা করতে আমরা 90s কিড যারা, আমরা 86 এর জেনারেশন। এখন হচ্ছিল আপনাকে বুঝতে হবে যে ওই টাইমের জেনারেশন আমরা কে কার থেকে বড় ফ্ল্যাগ তোলা নিয়ে ব্যস্ত। এখন তারা ব্যস্ত কখন কানটা কতজন নিয়ে জার্সি নিয়ে পরে আপনার ডিজিটাল ম্যাচ দেখতে যাব, বা একটা ছবি দিবে একটা ফেসবুকে যে আমরা এই 25 জন আর্জেন্টাইন সাপোর্টার 25 জার্সি পরা। এখন আর ওই ফ্ল্যাগের সেক্টরে তারা নাই। ওই ডিজিটালে আপডেট হওয়া, জেনারেশন আপডেট হওয়া, এখন সবার ফোকাস হচ্ছিল একসঙ্গে কখন খেলা দেখবে। আমরা তো বাসায় দেখতাম, ট্রুলি আমরা বাসায় দেখতাম। এখন দেখে হলো তারা, আমি লাস্ট 2-1 দিন আগেও শুনলাম টিএসসিতে কখন যাবে, গুলশান এখানে কফি হাউসে কখন যাবে, ধানমন্ডিতে এখানে কখন যাব, যেখানে বিগ স্ক্রিনে বিশাল স্ক্রিনে খেলা দেখবে। মানে মানুষ ওই সুইটেবল জায়গাগুলি খুঁজে খাবো, খেলা দেখবো, এনজয় করবো গ্রুপ করে করে। আগে দেখতাম হলো বাসার মধ্যে, আমি পার্সোনালি বাসায় দেখতাম, যে বাসায় আমাদের বাসায় আরো আগে মনে হয় যে কোন একটা নির্দিষ্ট বাসায় একটা টিভিতে সবাই মিলে সেম জিনিস। আমার চিটং আমার বাসায় আমরা সবাই দেখতাম খেলা। আমার পুরো এলাকায় আজকালকে রাতে ফোন দিচ্ছি, দেখি আমার ছোট ভাই ফ্রেন্ডরা 7-8 জন বাসায় আসি, বাইরে কই না বাসায় দেখতেছি সবাই বাসায় আসছে, বাসা খালি আছে। দেশ হয়ে আপনি চিন্তা করবেন যে চেঞ্জ হচ্ছে, জেনারেশনের সঙ্গে সঙ্গে মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। এখন ফ্ল্যাগের থেকে তারা জার্সি বহন করার ছবিতে আপডেট, আর ফ্ল্যাগটা নিয়ে দাঁড়ায় যাওয়া, যেখানে সেখানে দেখবেন ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা আর্জেন্টাইন ফ্যান, আমরা ব্রাজিলিয়ান ফ্যান। এখন তো বাংলাদেশের আগে তো আর্জেন্টাইন ব্রাজিল ছিল 2, মাঝখানে জার্মান ঢুকতো, নাহলে ইতালি ঢুকতো। এখন মাঝখানে ঢুকে গেছে পর্তুগাল। স্পেনের সাপোর্টার কম, বাট এখন হচ্ছে পর্তুগাল। আমি যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের কথা বলি, আমাকে একজন বললেন একদম পর্তুগালের নাম কেন আপনি বলেন নাই? তো আমি কতক্ষণ চিন্তা করলাম, পর্তুগালকে আগে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আমি যে 4 দলের নাম বলেছি সবাই 3টার, আর্জেন্টাইন 3টা, শুধু স্পেন 1টা, ফ্রান্স 3টা, আর হচ্ছিল জার্মান 4টা, ফ্রান্সেরও 2টা আসলে, 2টা সরি 2টা, ফ্রান্সের 2টা, তার জার্মান 4টা। আমি ব্রাজিলের নামও বলি না 5টা ওয়ার্ল্ড কাপ টিমের, কারণ তাদের পারফরমেন্স দেখে। এখন তাদের পারফরমেন্স দেখে আপনি তাকে ভালোভাবে বিচার করতে পারেন, কারণ এটা তাদের স্টার্টিং ভালো ছিল না। লাস্ট 2 ম্যাচের থেকেও গত ম্যাচটা তারা সুপার ফুটবল খেলছে। মানে এক্সিলেন্ট হচ্ছিল, এক্সট্রাঅর্ডিনারি হলো বিনি যেভাবে খেলে যাচ্ছে, পরপর 3টা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ। না আপনার বিনি যেভাবে যে স্টাইলে খেলে যাচ্ছে,
আপনি বিনিকে স্টপ করতে গেলেই অন্য একটা জায়গায় অপশন তাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। কনফার্ম থাকে না। আর বিনির যে স্পিড, বিনির যে ফিনিশ, বিনির যে ডিফেন্সের পিছনে খালি জায়গার স্পেসটা নেওয়া, এগুলো খুবই ডেঞ্জার। আর 1 ভার্সেস 1 খুবই ভালো। আপনি কখন ম্যাচ উইন করবেন? যখন 1 ভার্সেস 1 আপনার উইঙ্গাররা বিট করা শুরু করবে। আমি মানে বিনির প্রত্যেকটা ম্যাচ দেখলাম, মানে লাস্ট ম্যাচের পরে বললাম যে বিনি যদি ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যায়, বিনির কিন্তু সেরা স্কোরার নাহলে সেরা খেলোয়াড় লিস্টে অলরেডি নাম থাকবে। কারণ মেসি, এমবাপ্পে, আপনার হ্যারি কেন, হাল্যান্ড যেটাই বলেন, বিনি কিন্তু তাদের একজন। তাইলে আপনাকে ওই জায়গাটুকুতে আপনি ম্যাচ দেখলে বুঝতে পারবেন। আমি আসলে বিনির পারফরমেন্স দেখি, রিয়াল মাদ্রিদের যে বিনি সেম কিন্তু ব্রাজিলের সেম। এবং অনেকে আছেন এমবাপ্পে, রিয়াল মাদ্রিদের এমবাপ্পের থেকে বেটার এমবাপ্পে হচ্ছিল ফ্রান্স টিম। যখন সে ওয়ার্ল্ড কাপ আসে তখন তার মধ্যে মনে একটা জিন বা কিছু বার করে, মানে পারফরমেন্স পর পারফরমেন্স দুটো বিশ্বকাপে এরকম আপনার লাস্ট ম্যাচে যে সে বাম পায়ে গোল করলো, আমি তাকে কোনোদিন এত সুন্দর বাম পায়ে ফিনিশ করতে দেখিনি। কত দূর থেকে সে কানেক্ট করলো, শুটিং কি করলো। যে আপনার যে এই যে পারফরমেন্সগুলি, এগুলো তো আসলে মানুষকে, যারা ইয়ং জেনারেশন তাদেরকে অনুপ্রেরণা দেয় ভালো খেলার। আর আমরা যারা খেলা দেখি আমরা বুঝি তাদের পারফরমেন্স কেন বেটার হয়। আপনিও বুঝতে পারবেন বিনি কেন বেটার ফুটবল খেলতেছে, একাই কেন 3টা ম্যাচ একাই ব্রাজিলকে একটা জায়গায় নিয়ে আসলো। বাট লাস্ট ম্যাচের ব্রাজিল ইজ এক্সট্রাঅর্ডিনারি। রাইট। আমরা ব্রাজিল নিয়ে আরো কথা শুনবো, কারণ অলরেডি দেখেন স্মাইলিং, খুব খুশি হয়েছে ব্রাজিল নিয়ে ভালো ভালো কথা বলছে। না বলার কোনো উপায় নেই আছে। আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি যে এখন থেকে আপনারা ব্রাজিল নিয়ে ভালো কথা বলতে বাধ্য হচ্ছেন। আমরা হয়তো সেটাই বলবো যে আমরা সবাইকে নিয়েই ভালো কথা বলি, তাই না? রিজন হচ্ছে কি জানেন, এতদিন অনেকে ব্রাজিলের টি শার্ট পরে রাস্তায় হাঁটতো না। এখন গুপ্ত ছিল। এখন দেখবেন ব্রাজিলের টি শার্ট প্লাস কলার। হ্যাঁ, কলার হাঁটতেছে। আমি বাসা থেকে বাইরে হওয়ার পর, আমি যখন এই আজকে সকালে বাইরে হচ্ছি, আমি যেখানে আমার বাসার সামনে কোনো সময় ব্রাজিলের 2-1টা জার্সি দেখতে 25 জন বাইরেতে দেখি সব ব্রাজিলের জার্সি। আমি তো সামথিং চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড কাপের উত্তেজনা বাড়বে এখন নিশ্চয়ই, খালি কোনো অঘটন না ঘটলে। আমরা আরো কথা বলবো, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। দর্শক দেখছেন ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ ক্রেজ। আমাদের সঙ্গে 2জন অতিথি আছেন, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। অলরাইট, স্বাগত আরও একবার ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজে। আপনাদের সাথে আছে আমি ফয়সাল তিতুমির, এবং আমাদের সাথে আছেন অহনা তাসনিম খান এবং মামুনুল ইসলাম। আচ্ছা অহনা, আমরা আসলে এই যে অডিয়েন্স নিয়ে তো কথা বলছিলাম, ধরেন 2022 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অডিয়েন্স পৃথিবী বিখ্যাত হয়ে গেল, ফিফা তাদেরকে স্বীকৃতি দিল একরকম, সবখানে মাতামাতি, ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ। দেন আমরা দেখলাম আমাদের দেশেও ফুটবলে একটা ক্রেজ তৈরি হলো, আমরা এখন মানুষ খেলা দেখতে যাচ্ছে, হামজা চৌধুরী, সমিত সোমদের ধরে। এবং এখন এসে এই ওয়ার্ল্ড কাপ দেখার পরে কি কখনো মনে হয় যে ইফ at some time বাংলাদেশ প্লেস ওয়ার্ল্ড কাপ, কি হবে? আমার বারবারই কেন যেন মনে হয় যে এবারকার কোয়ালিফায়ার রাউন্ডগুলোতে বাংলাদেশ ওয়াজ দিস ক্লোজ এন্ড খুবই কাছে থেকে যেন না পাওয়া, হামজার চোখের পানি সেটা আসলে বলে দেয় যে সে আসলে কত করে চেয়েছিল যে আমরা এশিয়ান কাপে অ্যাটলিস্ট কোয়ালিফাই করতে পারতাম, সেখান থেকে অপরচুনিটি তৈরি হতো এশিয়ান কাপের পর থেকে। সো এর পরের বছরে আমি জানি না সেই স্বপ্নটা আসলে পূর্ণ হওয়ারটা একটা খুব বড় স্বপ্ন কিনা, বাট আমার মনে হয় যে এবার যেমন ছোট ছোট টিম যেভাবে সারপ্রাইজ করছে, আই থিঙ্ক যে বাংলাদেশ যখন খেলতে যাবে, বাংলাদেশ ক্যান বি দ্যাট ওয়ান টিম যেটা এইভাবেই সারপ্রাইজ করে দেবে কোনো একটা টিমকে, হয়তো ডিফিটও করে দিতে পারে। না ধরেন ওয়ার্ল্ড কাপ ছিল 32 দলে, সেখান থেকে 48 দল হয়েছে। সো অপরচুনিটি তো বেড়েছে মামুনুল ভাই, এবং বাংলাদেশের আসলে কি এখন মানে রিয়েল চান্স দেখেন যে আমরা র্যাঙ্কিং হাবিজাবি অনেক কিছু হিসাবের পরও মানে কুরাসাও কিন্তু অনেক ছোট না, আমাদের আসলে ফার্স্ট আমাদের, আমি বলি আমরা তো আবেগ বেশি আমাদের, যত যাই বলেন আমরা আবেগে বলে ফেলি ওয়ার্ল্ড কাপ খেলবো, বাট ওয়ার্ল্ড কাপ খেলার মতো যে আমাদের কালচার বলেন, আমাদের যে স্ট্রাকচার বলেন, ওয়ার্ল্ড কাপ খেলার মতো যে আমাদের অপশন, এটা তো আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং ইনভেস্টমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। ফার্স্ট আপনাকে ফুটবল কালচার দেশ করতে হবে, ফুটবলের সব কিছুতে আপনাকে ফুটবল উন্নতির আপনার দিক কখন চিন্তা করবেন জানেন, যে জায়গায় যাবেন ফুটবলের একটা ওয়েদার থাকবে, ফ্লো থাকবে, আপনি বুঝতে পারবেন, ভাইব থাকবে। যেমন এখন হচ্ছে ওয়ার্ল্ড কাপের ভাইব, যে জায়গায় যাচ্ছেন বুঝতে পারছেন এই ধরনের ভাইব থাকবে। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছিল সাব ফুটবল চ্যাম্পিয়ন হওয়া, আগে নিজের রাজত্ব নিজের ঘরে নিয়ে আসা। এই যে এশিয়া কাপ কোয়ালিফাই, আমাদের যেটা এশিয়া কাপ কোয়ালিফাই যে রাউন্ড, আমরা যদি এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারতাম
তাইলে আমাদের অবস্থান কিন্তু অনেকটু বেটার। Yeah. তখন আপনি স্বপ্ন দেখতেন এশিয়া কাপে আমরা একটা ভালো কিছু করার, হ্যাঁ তারপর আসবে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই। আপনি যখন এশিয়া কাপের ভালো জায়গায় যাবেন, আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, তখন আপনি অটোমেটিকলি ভালো জায়গায় আসবেন। যখনই দেশগুলি বাড়বে আপনার সুযোগ। জর্ডান, উজবেকিস্তানে তো এবার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, Yeah, yeah. ঠিক আছে। এবং না মানে সবচেয়ে অবাক লাগে আপনার কিউরাসাও উজবেকিস্তান- 1.5 লাখ মানুষ, কেপ ভার্দে 5 লাখ মানুষ। আফ্রিকান দেশের গুলি আপনি যদি একটু বাদ দিয়ে অন্য ইউরোপ থেকে যারা আসে স্টাফ, ইতালির মতো চ্যাম্পিয়ন টিম আসতে পারে না। এশিয়া সেম লাইক যে আপনি উজবেকিস্তান 3 বার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই প্লে অফ ম্যাচ খেলেছে। হ্যাঁ আপনাকে মানে জিনিসগুলি দেখেন, আমাদের এশিয়া থেকে ইউএই, আরব আমিরাত, চায়না, চায়না, আবার নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া এই ধরনের টিম আপনি এখনো কোয়ালিফাই করে নাই। তা আপনাকে ওই জায়গাটুকুতে আমাদের ওই জায়গায় ঢুকতে গেলে আমাদের ওই যেটা আপনার ফাউন্ডেশন বলেন, ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। আমাদের ফার্স্টে ধাপ তো ধাপ আপনার 4 বছর, এগুলো তো শর্টকাট না। আপনি গেলেন আর 50 তলা বিল্ডিং বানলেন, এখানে আস্তে আস্তে আপনাকে ফাউন্ডেশনগুলি স্ট্রং করতে হবে। আপনি সাব চ্যাম্পিয়ন হন, এশিয়া কাপ কোয়ালিফাই করেন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই চমক দেন, আপনি জাপানকে হারিয়ে দেন, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। রাইট, নিশ্চয়ই এটাও তো আমাদেরও প্রত্যাশা। আচ্ছা, আমরা একটু আবার বিশ্বকাপে ফিরি, লেটস লুক ফরওয়ার্ড। আমরা তো এই অতীতে কি হলো সেটা কথা বললাম। লুক ফরওয়ার্ড মানে এখন 32 থেকে 16 দল হবে। আপনার তো তখন কাজ কমে যাবে, জার্সির চেঞ্জ করতে হবে এআই তে বেশি। মানে হাউ ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ার্ল্ড কাপ, মানে সামনের দিনগুলোর জন্য আসলে আপনার সামনের দিনে আসলে আমাদের পাওয়ার ম্যাচের সংখ্যা বেড়ে যাবে। সো মাই এক্সাইটমেন্ট উইল বি মানে ওভার দ্য রুফ। কারণ হলো গিয়ে তখন আমি আরো ভালো করে আমি যেই টিমগুলোকে বেশি বেশি সাপোর্ট করতে চাই সেই টিমগুলোর জার্সি বেশি বেশি পরা হবে, সেটাই বরঞ্চ আরো আমার আউট হবে। আমি কিন্তু এবার অনেক জার্সি কিনেছি বাই দ্য ওয়ে। সো আমি শুধু এআই তে না, সত্যি সত্যি জার্সি ইউরো ছবি আমাকে আছে, দিয়ে দেন কিছু জার্সি। হ্যাঁ প্লিজ ইফ ইউ আমি অনেক চেষ্টা করছি, আমার ঘরেও অনেক আর্জেন্টাইন ফ্যান আছে, তাদেরকেও আমি দিতে চাচ্ছি যে আপনি একটু পরেন, একটু ব্রাজিলের জার্সিটা পরেন, বাট আপনারা কেন যেন আমার মতো। আচ্ছা, আপনি এটা বলেন তো, ব্রাজিলের ম্যাচ নিয়ে রাউন্ড অফ 32 তে এশিয়ান টিম জাপানের সঙ্গে যদি তারা মুখোমুখি হয়, মানে এইটা নিয়ে আপনি কতটা আশাবাদী যে ব্রাজিল জাপানকে, বা জাপানকেও তো আপনার নিশ্চয়ই পছন্দ, রাইট? হ্যাঁ জাপান, তখন কি আপনার মধ্যে একটু জাপান এবং সাউথ আচ্ছা কোরিয়ার জাপান ম্যাচ সামনে, জিতলেও রাইট? তো যদি ভালো হয় না। আমার জাপানের থেকে সাউথ কোরিয়া বেশি পছন্দ যদিও, তারপরও ব্রাজিল আর জাপানের মধ্যে আই থিঙ্ক ব্রাজিল ক্যান ডু আ গুড জব। আমি ব্রাজিলের মুভমেন্টই দেখছি, দে আর প্লেইং বিউটিফুলি, ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ড খেলছে আসলে। আমি সেই খাত থেকে দেখছি যে অনেক দলেই, যেমন রোনালদোর প্রথম ম্যাচ, কিন্তু আমি বলছি জাপানের জন্য খারাপ লাগবে না? জাপান একটা ভালো দল, আপনার পছন্দের দল। আমি হলো এশিয়ান টিমের মধ্যে জাপান আর সাউথ কোরিয়া খুবই ভালো করছে, এটা সত্যি কথা। দেখতে অনেক সুন্দর, এই জন্য না সবই ঠিক আছে, এশিয়ান টিমকে আমি সাপোর্ট করতে চাই, বাট আমি ফুটবল খেলার প্রতি আমার আগ্রহ হয়েছে ইউরোপিয়ান ফুটবল দেখে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল প্লেজ আ ভাইটাল রোল ইন মাই মাইন্ড। যে সময়টাতে তারা এত বিউটিফুলি কিছু, আমি পুরোনো ম্যাচ দেখে দেখে আমি ফুটবল খেলা শিখেছি, বুঝেছি। সেইখান থেকে আমার মনে হয় যে আমি ইউরোপিয়ান টিমদের টুয়ার্ডস একটু বায়াস। হ্যাঁ, কিন্তু আপনি যখন তো শেষের দিকে ব্রাজিল যাব, আর্জেন্টিনা হচ্ছে মানে তার মানে আপনার লাতিন ফুটবল আপনার পছন্দ, রাইট? লাতিন আমেরিকান, বাট আপনার ইউরোপিয়ান ফুটবলও দেখা হয় বিকজ ক্লাব ফুটবল আপনার হয়। ওকে, সো এখন ধরুন তার মানে সামনে এই যে আমরা এখন মোটামুটি একটা ব্যান্টারই তো এখানে চলছে, আপনি তো এই ব্যান্টার গুলো আপনার পার্সোনাল লাইফে হ্যাম্পার করে না উইথ ইওর পার্টনার অর ফ্যামিলি? এটার জন্য এটা আমি অনেক ভেবে দেখলাম যে আসলে একটা মানুষের ধৈর্য সহ্য অনেক বেশি থাকা লাগে যদি সে এই ধরনের মানুষের পার্টনার হয়। সো আই থিঙ্ক আই হ্যাভ গট আ ভেরি গুড পার্টনার, যার মাথা ভীষণ ঠান্ডা, এবং অল মাই মিমস যা কিছু ফেসবুকে আছে হি লুকস ফরওয়ার্ড টু ইট। ও আবার বলে কি আজকে কি বানাচ্ছ, দেখি দেখি কি করছে, তো এভরিথিং হি সিজ ও হাসে, ও শুধু হাসে অ্যান্ড হি ইজ হ্যাপি। আমি একদিন তাকে, আমি নিজে আর্জেন্টিনা জার্সি পরে তাকে অপোজিট টিমের জার্সি পরিয়ে দিলাম, হি ইজ ফাইন। সো হি ইজ একেবারে ঝামেলাহীন একটা মানুষ। অ্যান্ড আমি অ্যাবাউট বাংলাদেশের খেলা নিয়ে ওখানে একটু ছোট করে অ্যাডও করতে চাই যে কেপ ভার্দে একটা স্ট্র্যাটেজি এবার ফলো করছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা বাংলাদেশেরও ওভাবে করা উচিত। সেটা হলো কেপ ভার্দের অনেক মানুষই কেপ ভার্দেতে থাকে না, তারা বরঞ্চ নানান রকম ইউরোপিয়ান টিমে বা অন্য রকম ইউরোপিয়ান দেশে গিয়ে তারা নিজেদের কিছু প্লেয়ারদেরকে ট্রেন করে, এবং কেপ ভার্দে এবার খেলার আগে এই টিমের প্লেয়ারদেরকে সোর্স করেছে, এবং এক একটা ক্লাব থেকে তারা তাদেরকে নিজেদেরকে কাছে এনে এই টিমটাকে তারা বানিয়েছে। সো কেপ ভার্দে বিকেম আ স্ট্রং টিম দিস ইয়ার এইভাবে। সো সেভাবে বাংলাদেশও যেভাবে সোর্স করেছে, হামজাকে যেভাবে এনেছে, এরপরে সমিত সোম আসলো, এবার আই থিঙ্ক ওয়াহিদ ব্রাদার্স আসছে সামনে, সুলিভান ব্রাদার্স ইতিমধ্যেই এসেছে, এবং ওয়াহিদ ব্রাদার্স আসার পথে আছে। তো এইভাবে যদি বাংলাদেশ আসলে স্ট্র্যাটেজি করে, দেন ওয়াই নট, আই থিঙ্ক উই শুড প্লে ওয়ার্ল্ড কাপ। তবে এটা নিয়ে বোধহয় একটা ডিবেট আছে, স্পেশালি মামুন ভাই এই পয়েন্টে কিছু অ্যাড করতে চান যে মানে
দেশীয় ফুটবলাররা কি এটাতে একটু তারা নিজেদেরকে আউটসাইডার ভাবতে শুরু করবে কিনা? যদি না, national সবার team আগে আস্তে চিন্তা আস্তে করতে হবে আমরা বাংলাদেশ, আমাদের ফ্ল্যাগ সর্বপ্রথম আমরা কাদের জন্য খেলছি, কার জন্য খেলছি? দেশের জন্য খেলছি। আপনি যদি চিন্তা করেন দেশের জন্য, আমাদের ফ্ল্যাগের জন্য খেলছি, যেই খেলুক, বাট আমরা ওই একটা টিমের একটা অংশ। আপনি যদি সেটা ভাবেন, আপনি যদি চিন্তা করেন যে না তারা আসতেছে, তাদের সঙ্গে সঙ্গে আমরাও ফাইট করব, আমাদের উন্নতির দিক বাড়বে, যেটা হামজা আসার পর হামজার স্ট্যান্ডার্ড তো ফার বেটার আমাদের সবার থেকে। তা আমাকে যদি হামজাকে মেনটেন করতে হয়, তাহলে হামজার মতো তো ওই জায়গাটুকু তো আমার যেতে হবে। তা আমাদের তো পারফরমেন্স এইভাবে বাড়বে। কিন্তু ওই জায়গায় যাওয়ার মতো তো আমাদের ওই স্ট্রাকচার নাই, না, ওই ওটা guidelines রেডি নাই। করতে হবে, এটা রেডি করতে হবে। আপনি আপনি তো পড়ে থাকলে হবে না, আপনি মুখে বলবেন ওয়ার্ল্ড কাপ খেলবেন, আপনার তো কালচারটা তৈরি করতে হবে, আপনি স্ট্রাকচারটা তৈরি করতে হবে। আমি বললাম আর করতে পারলাম না, কেন আমরা দেখেন আমাদের কিন্তু নিজস্ব কোনো স্টেডিয়াম নেই। আপনি যদি খুঁজে দেখেন, তা আপনি যে ওয়ার্ল্ড কাপ খেলবেন এই কথাটা আবেগের ভাষায় বলেন না আসলে বাস্তবতে বলেন, সেটা তো একটা কোশ্চেনের সাইড। আপনার যে কোনো দেশে ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আপনি দেখবেন যে 4-5টা হোক 7টা হোক ওয়ার্ল্ড কাপ আছে, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে তাদের ইন্টারন্যাশনাল একাডেমি আছে তাদের। এই যে আপু বললো যে কাব্বাদের প্লেয়াররা ইউরোপিয়ান থেকে আসছে, তারা তো একটি স্ট্রাকচার থেকে বাইরে আসছে, এবং তারা প্রচুর ইনভেস্ট করেছে আমার কথা হলো আপনি যদি আমাদের দেশি প্লেয়ারকে ওই সাপোর্টটা না দেন, হামজা যে সাপোর্টটা পাচ্ছে সেম সাপোর্টটা না দেন, আমরা তাহলে আপনি কি আশা করবেন? হামজা এই যে একটা মাত্রা এক স্ট্যান্ডার্ড থেকে এসে ও তো লোয়ার স্ট্যান্ডার্ডে নামতে পারবে না, আমাদের সবাইকে ওই স্ট্যান্ডার্ডে যেতে হবে। তাহলে আমাদের ওই স্ট্যান্ডার্ডে যেতে গেলে আমাদের কি করতে হবে? এটা তো নট অনলি প্লেয়ারের, মানে আপনি প্লেয়ারের দোষ না, এটা হলো নিশ্চয়ই আমাদের ফেডারেশনের ওইভাবে মেন্টালি নিতে হবে। হামজা আসতেছে, হামজার জায়গায় যদি আমার প্লেয়ারদের হামজার মতো পারফর্ম করতে ওই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। আর আপনাকে বুঝতে হবে এখানে কোনো মানে আপনি যে বললেন দেশি প্লেয়াররা মন খারাপ, আমরা সবার আগে বাংলাদেশের ফ্ল্যাগকে ফার্স্ট চয়েস আমাদের। নিশ্চয়ই আমরা আসলে বাংলাদেশ ফুটবল নিয়ে চলে গিয়েছি বিশ্বকাপ থেকে, কিন্তু বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলে শেষ হবে না। বাট আমরা একটু আবারও বিশ্বকাপে ফিরি। আমার ভাই যদি গ্রুপ পর্বের দিকে তাকায়, আপনাকে আসলে সারপ্রাইজ করেছে কি, বা কোন দল বা কোন খেলা? দেখেন, আমি ফার্স্ট বলি আপনাকে, জার্মান পাওয়ার হাউস, তারা তাদের বেস্ট পারফর্মটা করেছে। ফ্রান্স এক্সট্রাঅর্ডিনারি টিম। আপনি এই টিমে 12 বছর ধরে একটা কোচ দিদিয়ে দিয়েছেন, সে নিজেই মাঝে মধ্যে আমার মনে হয় সিদ্ধান্ত ভুগে কাকে খেলে কাকে কোন জায়গায়, এমন সব বেঞ্চেও আছে যারা তার সবচেয়ে বেশি কনফিউশন সে থাকে ডিসিশন মধুর সমস্যা। তার মধ্যে তাছাড়া আপনি যদি আর্জেন্টিনাকে দেখেন, আপনি ব্রাজিলকে ইমপ্রুভমেন্ট করতে দেখতেছেন। তারপর ইংল্যান্ডকে সারপ্রাইজ ফার্স্ট ম্যাচ দেখে মনে হলো যে না ইংল্যান্ড মনে হয় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে একটা চলে যেতে পারে, বাট তাদের রেকর্ড ভালো না, বাট তারা ওই জায়গায় যেতে পারে। বাট সেকেন্ড ম্যাচ দেখে ডিসঅ্যাপয়েন্টেড। সেকেন্ড ম্যাচ দেখে মনে হইলো না যে তাদের সঙ্গে যখন অন্য টিমের মানে 50-50 ম্যাচ হবে, ওপেন ফুটবল হবে, তারা কোনো জায়গায় স্ট্রাগল করবে। তারপর হচ্ছিল আপনার নেদারল্যান্ডের সেকেন্ড ম্যাচ দেখার পর সুইডেনের সঙ্গে ম্যাচ, কিন্তু রেজাল্ট যদি দেখেন ওই ম্যাচে আপনি বিচার করতে পারবেন না ইন দ্য ফিল্ড আর ম্যাচ স্কোরিং লাইন যদি দেখেন। ইন দ্য ফিল্ড হাই প্রেসিং ফুটবল, হাই ইন্টেন্সিটি ফুটবল, দুই টিম ওপেন ফুটবল, শুধু গোল হয়েছে 5-2, কিন্তু ওপেন ফুটবল। দেন আমাদের এশিয়ার মধ্যে জাপান প্লে ভেরি ওয়েল, এবং জাপানের ইমপ্রুভমেন্ট অনেক বেশি। জাপান আপনার কোয়ার্টার ফাইনাল খেললেও কিছু বলতে পারবেন, মানে এখানে কোনো ডাউট থাকবে না আপনি আসলে জাপানের পারফরমেন্সের কারণে কোয়ার্টার ফাইনাল খেলবে। দেন হচ্ছে হলো আপনার ইউএসএ মানে আপনি স্বাগতিক হিসেবে তারা একেবারে ফুটবল বিগত ইউএস আর এখনকার ইউএসএর মধ্যে ডিফারেন্স অনেক। তারা অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচ জিতছে, তারা যে উইথ বলে যে মানে ফুটবল মানে আপনার ডিপ ব্লক কিভাবে যে ইউএসএর ডিপ ব্লক ভেঙেছে, মানে আমার কাছে মনে হচ্ছে ইউএসএ কিছু একটা মানে এই ওয়ার্ল্ড কাপে কিছু একটা করার মতো। ইউএসএ জাপান এই দুই টিম আপনার কোয়ার্টার ফাইনাল আপনার সেমিফাইনাল গেলেও কিছু করার থাকবে না, কারণ হোস্ট তো ইউএসএ। তারা যেভাবে পারফর্মের অ্যাভারেজটা কতটুকু থাকে সেটা আপনাকে দেখতে হবে। ওকে, একটু একই প্রশ্নে আপনার কাছে যেতে চাই, মানে ফার্স্ট রাউন্ডে মানে আপনাকে কোনটা বেশি সারপ্রাইজ করেছে, বা কোন ম্যাচ বা কোন প্লেয়ার বা কোন টিমের খেলা আসলে ভালো লেগেছে একটু বলুন। আমার কাছে তো আমি স্পেনের সাপোর্ট করে বসেছিলাম, আমি অ্যাকচুয়ালি স্পেনই সাপোর্ট করছিলাম। দেন কেপ ভার্দে অ্যাকচুয়ালি সারপ্রাইজড মি। আমি ব্রাজিল এবং মরক্কোর ম্যাচে মরক্কোর পারফরমেন্স আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। বাট জাপান আমাকে খুবই এবার কেন মুগ্ধ করলো, কারণ জাপানের একটা ফ্যাক্টও আমি জানি, সেটা হলো জাপান নিজের স্টেডিয়াম খেলা শেষে নিজেরা পরিষ্কার করে বের হয়, এবং এই যে ডিসিপ্লিন ওদের লাইফে প্র্যাকটিস, তাই না?
সেই সেম ডিসিপ্লিন ওদের খেলার ভেতরেও আছে, দে আর ভেরি ডিসিপ্লিন প্লেয়ার্স। হ্যাঁ, এবং আপনার So- ডিসিপ্লিনের কথা মনে হলো জাপান যদি কখনো ডিসিপ্লিনের কোনো ইস্যু চলে আসে, কারণ ফিফার নিজের নিয়ম অনুযায়ী গোল ব্যবধান, হেড টু হেড পয়েন্টের বাইরে ডিসিপ্লিনের রেকর্ড দেখা হয়, সেখানে জাপান নাম্বার 1 থাকে, ওরা একটাও হলুদ কার্ড খায় না এখন না, পর্যন্ত। এটা দ্যাট ইজ বিউটিফুল। সেই জন্য হ্যাঁ। আমার কাছে মনে হয় জাপান ইজ আ ভেরি বিউটিফুল টিম এন্ড জাপান শুড গো ফরওয়ার্ড। এই কয়টা টিম আমার খুব ভালো লেগেছে, এবং সাথে এবার আমি একটা প্লেয়ারের প্রতি এই প্লেয়ারের প্রতি আমার নজর ছিল না, আচ্ছা। এবার আমি সেই প্লেয়ারকে ভীষণ পছন্দ করেছি, নরওয়েজিয়ান প্লেয়ার আর্লিং হালান্ড। আমার কাছে ফাইমবেন নাম না, হারল্যান্ড ফাইম। কিন্তু হালান্ডকে তো মনে হয় না মানুষ না ভাই, আমার কাছে তো মনে হয় একটা বিস্ট না, মনে হচ্ছে he একটা is a মেশিন। beast, একদম হি প্লেড লাইক আ ভাইকিং, মানে হ্যাঁ। দুটো দুটো লাইক করে গোল ইব্রাহিমোভিচের করেছে। মতো So- লম্বা চওড়া হ্যাঁ, right. একটা পাহাড় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, সো হালান্ড অ্যাকচুয়ালি রিয়েলি সারপ্রাইজ। রবট রোবট। না, ডেফিনেটলি, সো তাকে আমার খুব পছন্দ হয়েছে। So, এবারকার কয়েকজন ফেভারিট প্লেয়ার ছিল আমার, সো আর্লিং ইজ অ্যাডেড টু দ্যাট লিস্ট। অলরাইট, ওকে। সো আমরা বিশ্বকাপে ধরুন এখন তো এসে আরো বেশি টেনশনের ম্যাচ, কারণ হচ্ছে আমাদের অনেকেরই পছন্দের দল বিদায় নেবে থাকবে। এই সময় নিশ্চয়ই মামুন ভাই একটু যদি বলতেন যে দলগুলোর এখন কি মনে হয় যে গ্রুপ পর্ব থেকে এসে এই স্টেজে এসে স্ট্র্যাটেজিটা চেঞ্জ হবে, বিকজ আপনার এক্সট্রা টাইম অ্যাড হচ্ছে, টাই ব্রেকার অ্যাড হচ্ছে, হোয়াট ডু ইউ থিংক? ডিপেন্ড করবে হলো আপনার কে কোন টিমের সাথে কিভাবে খেলবে। তাদের তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে, তারা গোল রিসিভ করবে না, কারণ নকআউট সিস্টেমে আপনার গোল রিসিভ করলে আপনাকে 2 গোলে ম্যাচ জিততে হবে, যেই টিমই করুক। আপনি যখনই রিসিভ করবেন, ধরুন ফ্রান্সকে 1 গোল রিসিভ করলো ফ্রান্স একটা টিমের সঙ্গে, তাকে কিন্তু ম্যাচ জিততে গেলে 2 গোল করতে হবে। তাহলে এখন আমার মনে হয় নকআউট সিস্টেম যারা খেলবে তারা ফার্স্টে নিজেদেরকে সেফ জোনে রেখে খেলার ট্রাই করবে, ব্লক করবে, এবং বেশিরভাগ ট্রানজিশন মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুটবলের ট্রানজিশন মুভমেন্টে বেশি গোল হয়, অ্যাটাকিং আর ডিফেন্ডিং যেটাই তো বলেন, বেশিরভাগ অ্যাটাকিংয়ে আপনি যখন ভালো ডিফেন্ডিং করবে ট্রানজিশনে, তখন ওই টিম স্ট্রং থাকবে। আবার ট্রানজিশন যারা খুব কুইক অ্যাটাকে ফিনিশ করে, তারাও ওই ম্যাচগুলিতে এগিয়ে থাকবে। আপনাকে ম্যাচে বেশিরভাগ বড় যেগুলো আমরা বলি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের, তাদের ম্যাচ জয় করতে হবে। ট্রাইব্রেকারে যে আপনি ম্যাচ জয় করা, এটা আসলে 50-50 চলে আসে, বাট ম্যাচ আপনাকে ম্যাচে খেলে 90 মিনিটসের মধ্যে আপনাকে ম্যাচ এগিয়ে নিয়ে যেতে হবে। এইবারে আপনার কি কোনো বেসিক ডিফারেন্স চোখে পড়ছে খেলাগুলো দলগুলোর স্টাইলে? ধরেন আমরা কি এবার একটা সময় যেটা ছিল ছোট ছোট পাসে বিল্ড আপ প্লে, এখন কি মনে হচ্ছে যে মোর টিমগুলো আসলে লং বল থেকে অ্যাটাকে চলে যাচ্ছে খুব কুইক, সেরকম? না, আসলে মানে ওয়ার্ল্ড ফুটবল এখন অনেক ফাস্ট। ওয়ার্ল্ড ফুটবলে এখন অনেক মাঠে টেকনিক্যালি ইউজ হয়, প্ল্যান চেঞ্জ হয়, প্লাস আপনার পিওর ডিফেন্ডিং। মানে আপনার দেখেন, আপনি যখন ব্লক ক্রিয়েট করবেন, আপনারা জানেন যে এমবাপে কি জায়গায় ব্লক রেডি করতে হবে, এমবাপে এই স্পেসটা পেলে এই ধরনের কাজ করে দিবে, এই স্পেসটা তাকে দেওয়া যাবে না যদি সে এক্সট্রাঅর্ডিনারি গোল না করে। তাই প্রত্যেকটা টিম দেখবেন ব্লকগুলি তৈরি করে, ওপেন কিন্তু কেউ খেলে না, ব্লক তৈরি করে, এবং তারা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চেঞ্জ করে। আপনি দেখবেন ফ্রান্স যখন সেনেগালের সঙ্গে গোল পাচ্ছিল না, তখন সঙ্গে সঙ্গে কিন্তু তারা প্ল্যান বি করা ইউজ করলো, উইঙ্গাররা চেঞ্জ করা শুরু করলো, মিডফিল্ডার রোটেট করা শুরু করলো, শাফেল করা শুরু করলো, মানে আপনার প্ল্যান বিতে চলে গেল। মানে প্রত্যেকটা ম্যাচ আপনি দেখবেন টেকনিক্যালি যদি খেয়াল করে দেখেন চেঞ্জ হচ্ছে, ফরমেশন চেঞ্জ হচ্ছে, প্লেইং স্টাইল চেঞ্জ হচ্ছে, কিন্তু তাদের একটা জায়গায় ঠিক থাকে, যেটা বিল্ড আপ ফুটবল। গোলকিপার থেকে স্টার্ট, ডিফেন্স থেকে একটা বিল্ড আপ স্টার্ট করে। যে কোনো টিম দেখবেন উইথ বলে বিল্ড আপ স্টার্ট করবে, লং কিন্তু সচরাচর খেলে না। লং আপনার কখন খেলে? যখন ডিফেন্ডারের পেছনে স্পেস থাকে, মুভ করে, এবং খুব কাউন্টার অ্যাটাক যেটা হয়, খুব কুইকলি আপনার ফিনিশ করা ওই জায়গা থেকে। একটু দর্শক হিসেবে আমরা যদি জানতে চাই, আপনার কাছে আসলে ঠিক ধরেন খেলাটা কখন বেশি রোমাঞ্চকর মনে হয়? যখন অনেক গোল হচ্ছে, নাকি খুব টাইট ম্যাচ হচ্ছে, হয়তো 1-0 গোলে মিনিমাম মার্জিনে দল জিতে গেল, টাই ব্রেকারের সময় কি বেশি টেনশন কাজ করে কিনা? I love a tight match. আমি বরঞ্চ ফ্রান্স যখন প্রথম হাফে গোল করতে পারছিল না, দ্যাট ওয়াজ গিভিং মি সো মাচ টেনশন। একটু পরেই আমি জানি যে এমবাপ্পের উপর কিছু না কিছু একটা ভর করবে, and এমবাপ্পে উইল ডু ইট, কিন্তু যতক্ষণ গোল হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত মেবি আমার এক্সাইটমেন্টটা খুবই ইন্ট্যাক্ট ছিল। And when এমবাপ্পে স্টার্টেড, আমি জানি যে হি উইল ফিনিশ উইথ আ গোল অলসো, মানে হি ইজ আ গুড ফিনিশার অ্যাজ ওয়েল। সো আমি এই ধরনের টাইট ম্যাচ পছন্দ
পছন্দ করি এবং আনপ্রেডিক্টেবল ম্যাচ, লাইক খুবই অবভিয়াস একটা টিম জিতবেই দেখে মনে হচ্ছে, কিন্তু তারা যখন আটকে যাচ্ছে, যেমন এবারকার প্রথমবার বিশ্বকাপ খেলার যে টিমগুলো তারা একটা স্ট্র্যাটেজি ফলো করেছে, তারা বড় টিমগুলোর এগেনস্টে যখন খেলবে তারা কোন প্লেয়ার আর মুভমেন্ট কিরকম সেটা স্ট্র্যাটেজিটা ফলো করে এবং স্টাডি করে তারা তাদেরকে আটকে রাখে। তারা বলছে আমরাও গোল দেব না কিন্তু ওদেরকেও গোল দিতে দেব না, তো আমরা যদি ড্রতেও থাকি দেন আমাদের র্যাঙ্কিংটা ভালো থাকে, তো এটা একটা মানে পয়েন্ট পাওয়া যায়। তো এই স্ট্র্যাটেজিটার কারণে আমার মনে হয় যে এইবার একটু টাইট ম্যাচ হচ্ছেও বেশি এবং ড্রয়ের ম্যাচের সংখ্যাও প্রচুর বেশি, এবং আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সাইটিং দিস ইয়ার। ওকে, আচ্ছা আপনি কি নিজে কোনো কুসংস্কারে বিশ্বাসী বা ফলো করেন যে খেলা দেখার সময় আমি নির্দিষ্ট ধরনের একটা কাপে চা খাইছেন, আমার ফেভারিট টিম বা প্লেয়ার গোল দিছে আমি এটাতেই খাই, বা আমি এই চেয়ারে বসছি প্রত্যেকটা ম্যাচে বসে দেখবো, ওঠা যাবে না, ওয়াশরুমে গেলে গোল হইছে আমি আর ওয়াশরুম থেকে বের হচ্ছি না, আর্জেন্টাইন যারা অনেকে ফলোয়ার্স আছেন তারা আবার আমার ব্যাপারে একটা কুসংস্কার বিলিভ করেন যে আমি যে টিমের জার্সি পরবো সেই টিমই হেরে যাবে, তো ওরা আর্জেন্টিনা খেলার আগে আমাকে ফোন দেয় তুই আজকে প্লিজ আর্জেন্টিনার জার্সি ডোন্ট ওয়্যার ইট, আর্জেন্টিনার জার্সি বাসা থেকে সরাই ফেলো, আর্জেন্টিনার জার্সি দিকে তাকাবেও না, কারণ গতবার এটা হয়েছে জার্মানি আগে সাপোর্ট করছি জার্মানি বাদ হলো, স্পেন সাপোর্ট করছি স্পেন বাদ হলো, সিরিয়ালি বাদ সাপোর্টার ভাই শেষ দিকে ব্রাজিল বাদ হলো এবং আর্জেন্টিনা জার্সি গতবার পরিনি, সো ইট ওয়ান। সো আরেকটা কুসংস্কার বিশ্বকাপ নিয়ে আছে যে বিশ্বকাপের র্যাঙ্কিং এ ফিফা র্যাঙ্কিং এ যারা ফার্স্ট থাকে 1 থাকে তারা কখনোই বিশ্বকাপ জেতে না, এবার আর্জেন্টিনা 1 এ আছে। প্লিজ স্টপ, আপনি আর কিছু বললেন না, আপনাকে বলতে হবে আমি আপনার কাছে আর যাবই না শোতে, এবার আমি মামুনের কাছে যাই, তার কথা আপনিও শোনেন, সুন্দর সুন্দর কথা বলবে সে। মামুন ভাই একটা জিনিস হচ্ছে যে আপনার একটু আপনার নিজের যদি আমি খেলাতে ফিরি, আপনি ছিলেন মানে যে জায়গাটাই খেলতেন অনেকটা প্লেমেকার জায়গায়, মিডফিল্ড পজিশন, সেখানে আপনি এবারে আমার যদি বড় টিমগুলোর দিকে তাকাই বা ওয়ার্ল্ড কাপে জার্মানির সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই জুটিটা নিয়ে, মুজিয়ালা এবং রিডস, এছাড়া তারা তো দুর্দান্ত করছে, আপনার ওই পজিশনে প্লেমেকার পজিশনে কি মনে হচ্ছে মিডফিল্ডারে আপনার এখন ধরেন 4-2-3-1 খেলে, 4-2-3-1 খেলে নাম্বার 10 যে অ্যাটাকিং মিডফিল্ড খেলে সেই স্ট্রাইকারও মুভ করে। এখন যদি আপনি 4-3-3 মিডফিল্ডারে দেখেন তাহলে ফ্রান্সের মিডফিল্ডার স্ট্রং, পর্তুগালের মিডফিল্ডারগুলি স্ট্রং, আর্জেন্টাইন 3 মিডফিল্ডার ইজ ভেরি স্ট্রং। মানে আপনার স্ট্রং বলতে মিডফিল্ডারদের দুইটা কোয়ালিটি থাকে, একটা হলো উইদাউট বলে ফাইটার থাকে, আবার উইথ বলে খুব কমফোর্টেবল থাকে, এবং এখন তো ওই যে ট্রানজিশন অফ দ্রুত কুইক উঠে যাচ্ছে নেমে যাচ্ছে, তারা উইথ বলও কমফোর্টেবল থাকে। ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড যদি 2-3-4টা টিম যেগুলো বললাম তাদের মিডফিল্ডারদের দুইটা গুণ আছে, ওয়ান ফাইটিং আবার উইথ বলও খুব সাউন্ড। মানে আপনি অস্ট্রিয়ার আর্জেন্টিনার ম্যাচের কথা বলি, মানে গ্রেগন প্রেস নাকি জার্মান ভাষায় বলতো কাউন্টার, মানে আমরা বললাম আমরা ইংলিশ ভাষায় বলি কাউন্টার প্রেস, যখন আপনি মিস করবেন তখনই আপনি ক্যাচ করবেন। এটা কিন্তু অস্ট্রেলিয়া আর্জেন্টিনার সঙ্গে কেন করে নাই, করছিল প্রথম 5-7 মিনিট, পারে নাই, বিকজ অফ তাদের 3টা মিডফিল্ড উইথ বলে খুব ভালো, এনজো ফার্নান্দেস, এলেস্টার এন্ড ডাপল, তারা দেখবেন উইথ বলে খুব কমফোর্টেবল, ফার্স্ট টাচ ভালো, ফার্স্ট টাচে বল বাইর করে দেওয়া ভালো, ভীষণ ভালো। তো তাদের কাছে এই স্ট্র্যাটেজিটা কাজ করে, কাউন্টার প্রেসটা পারবে না, কারণ তারা তো টাচই ভালো। আপনি মেসির সঙ্গে একটা এই কাজ করলে আপনি মেসিকে আটকাতে পারবেন না, তাহলে যে 2জন যাবে 3জন যাবে তখনই ফার্স্ট পাসের মধ্যে তারা গন হয়ে যাবে। এমনিতে কি আসলে মেসিকে আটকানোর কোনো উপায় আছে কি মনে হয় তার খেলা দেখে? দুটো ম্যাচে তিনি যে মেসিকে আটকানোর একটাই উপায় যে ওকে মাঠে নামাতে হবে না, মাঠে নামাতে হবে, এবং গত সহজ আনসার আরেকটা উপায় আছে না যেটা ইংল্যান্ড বলছে, ঘানা করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি তারা, কি একটা উইচ আসছিল মাঠে এসে একটা পাউডার ছিটাইছে এবং সেই কারণে ইংল্যান্ড গোল করতে পারে না। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক, তারা তো এমনিতে মাঠে ব্ল্যাক ছিল সবাই, তার তো হোয়াইট ছিল না। হ্যাঁ, সো নজর লাগা খুবই কঠিন, এটা একটা বেশ ভালো বিষয় আছে। এবং আপনাদের এখানে বিপ্লব দা যখন আসবেন উনিও একটা কথা বলেন যে আমরা তো নেইমার ছাড়া খেলে দেখাচ্ছি, তোমরা মেসি ছাড়া খেলে দেখাও। এইখানে বিপ্লব দার ব্যাপারে বলি, কুসংস্কারে বিদ্যমান বিপ্লব ভাই, আচ্ছা যে চেয়ারে বসবে চেয়ার কিন্তু ওই চেয়ার থেকে উঠবে না, হাতে একটা আংটি আছে খালি ঘুরাবে, যদি গোল হয় এদিকে ঘুরাতে থাকবে আর গোল না হলে ওইদিকে ঘুরাবে। আচ্ছা আমরা শুনবো বিপ্লব ভাইয়ের কাছ থেকে এরপরে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি আমাদের সব শেষে। অহনা, আপনার যেহেতু মোটামুটি একটা দল ছাড়া বাকি সবাই পছন্দ
পছন্দ, হ্যাঁ সব না, প্লেয়ারকে আমি ভালো লাগে, মেসিকে পছন্দ করি। মেসিকে পছন্দ। কিন্তু আপনাকে যদি এখন আমি টপ 4 বেছে নিতে বলি এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল বা ফাইনালিস্ট দুজন, কাদেরকে দেখতে চান বা দেখেন আপনি এখন আমি পর্যন্ত? আমি আমি আর্জেন্টিনাকে ডেফিনেটলি দেখতে চাই এবং আমি একটা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল দেখতে চাই, সেজন্য আমি ব্রাজিলকেও দেখতে চাই সেখানে ফ্রান্স আমার খুবই পছন্দের একটা টিম এবং আমি স্পেনকে আসলে কেন যেন আমি স্পেনের প্রতি হালকা একটু বায়াস, তো এই 4টা টিম নিয়ে আমি দেখতে চাই। এন্ড আরেকটা টিম অ্যাড করবো প্লিজ, জার্মানি। জার্মানি। আরেকটা টিম অ্যাড করেন, আরেকটা অপশন দিন, হ্যাঁ আরেকটা আরেকটা টিম। টিম আরেকটা হ্যাঁ। অ্যাড করবো, তাহলে আমরা আর্লিংকে অ্যাড করি, নরওয়ে। Yes. নরওয়ে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের এখন ডার্ক হর্স আপনি হয়ে বুঝতে গেছে। পারছেন, একটা টিম অ্যাড করতে 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 47টা দেশের নাম বলে ফেলে একটার নাম ও, আপনি এটাই শুনতে যাচ্ছিলেন যে বলে কিনা 47টা দেশের নাম। অলরাইট, সো আমাদের বিশ্বকাপ তো বেশ জমে উঠেছে। মামুন ভাই, আপনার কাছেও একই জিনিস, আপনার আসলে টপ 4 কারা এই ওয়ার্ল্ড কাপ? আমি তো অলমোস্ট আপনাকে এর আগে একবার বলছি টপ 4 হ্যাঁ, জার্মান, ফ্রান্স, স্পেন এন্ড আর্জেন্টিনা। ওকে। আমি দেখছিলাম যে আপনার ওই 4টা টিমই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ শুরুর চেঞ্জের পর? কোনো রিজন নেই, চারটাই কিন্তু বেস্ট পারফর্মার। জি। স্পেন এক ম্যাচে যাওয়া, বাট তাদের ফিলোসফি থেকে তারা বাইরে হয়নি। বাট আপনাকে পারফর্ম করে তো চ্যাম্পিয়ন হতে গেলে আপনি প্রত্যেকটা টিমকে আপনাকে হারাইতে হবে, চ্যাম্পিয়নদের কাজে এটা। একদম তাই। আর না হারাইতে পারলে আপনি ফার্স্ট রাউন্ড ওই রাউন্ডে, এখন দেখার বিষয় হচ্ছে হলো কোয়ার্টার ফাইনাল, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে এই 4টা টিমের কারণে কেউ কেউ মুখোমুখি হয় নাকি। হ্যাঁ, তারা যদি সেমিফাইনাল পর্যন্ত মুখোমুখিতে যান আপনি, তাহলে আমার মানে কোয়ার্টার ফাইনাল না হয় তাহলে 4টা সেমিফাইনাল খেলার সম্ভাবনা থেকে যায়। জি জি। অসংখ্য ধন্যবাদ মামুনুল ইসলাম আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফুটবলার মামুনুল ইসলাম এবং অহনা তাসনিম খান, যিনি একটা বাদে 47টা দলের সাপোর্টার, টেলিভিশন প্রেজেন্টার। থ্যাংক ইউ আপনাকে, আপনাদের Thank দুজনকে। you. দর্শক, আমাদের ঢাকা ফ্ল্যাশের ওয়ার্ল্ড কাপ ক্রেজে আপনারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন এবং অবশ্যই আপনাদের জন্য জানিয়ে রাখি, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আপনারা অবশ্যই নিয়মিত ভিজিট করবেন www.dhakaflash.com এই ওয়েবসাইটে। এছাড়া আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। আমি ফয়সাল তিতুমির আজকের মতো শেষ করছি বিশ্বকাপ নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ। দেখা হবে আবারও আগামী পর্বে। ইনফ্যাক্ট প্রতিদিনই আমরা এখন আসার চেষ্টা করবো, ওয়ার্ল্ড কাপের এই পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো নতুন নতুন অতিথিদের নিয়ে এবং খেলার, ওয়ার্ল্ড কাপের, ফুটবলের নানান সব বিষয় নিয়ে। শেষ করছি আজকের মতো, ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা।